আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় 1টা বাজে। আসলে আজকে কয়েকদিন শরীরটা ভালো নেই, আর অনেক দিন ধরে কোনো ভিডিও করতে পারতেছি না। আসলে আমাদের দেশের এখন পরিস্থিতি যে অবস্থায় আছে, মানুষের কোনো কিছুরই জীবনযাত্রা ঠিক নেই। দ্রব্যের মূল্যের দাম, তারপরে ওয়েদার চেঞ্জ, মানুষ অসুস্থ, আমারও গলা বসা, মানে সব কিছু মিলিয়ে অস্থির অবস্থা। আমাদেরকে এই অস্থির অবস্থা থেকে স্বস্তির অবস্থায় আসতে আর কতদিন সময় লাগবে আমরা আসলে কেউই জানি না। আর যদিও বা আসে, এটা অনেক প্রসেসিংয়ের ব্যাপার। যেহেতু আমাদের এখন সরকার চেঞ্জ হয়েছে, সব কিছু চেঞ্জ হচ্ছে। আসলে আমরা মানুষরা কতটুকু চেঞ্জ হচ্ছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আমি কিছুদিন আগে, 2-3 দিন আগে আমার ফেসবুকে আমাদের একটা জায়গা জমি নিয়ে একটা ঝামেলা চলতেছে, এটা নিয়ে একটা ভিডিও পোস্ট করেছিলাম। অনেকে আমার ভিডিওটার পাশে ছিলেন। আসলে আমাদের দেশের সব কার্যক্রমে অনেক ধীর গতিতে হচ্ছে, যার জন্য মানুষ ন্যায় বিচার পাচ্ছে না। এখনও আমরা বলি যে আমরা দ্বিতীয়বার দেশ স্বাধীন করেছি, আসলে দেশ স্বাধীন হয়নি। দেশ যদি সত্যি স্বাধীন হতো, মানুষের সব কিছু সুন্দরভাবে চলতো, মানুষ অত্যন্ত পক্ষে তার খাদ্যের যে চাহিদাটা, আমাদের বাঙালির জীবনের 5টি মৌলিক চাহিদা: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। হ্যাঁ, আর সেই খাদ্য মানুষ খাবে কিভাবে? আগে তো ঘরে আনতে হবে। বাজারে সব কিছু যে দাম, মানে সব কিছু আনতে, আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও আমাদের দেশে কেন এই পরিস্থিতি? আসলে এটার উত্তর যদি আমরা খুঁজতে যাই, তাহলেই আমরা এর সমস্যার সমাধান করতে পারবো। আগে আমরা যখন ছোট ছিলাম, আমরা এতটা দেখি নাই, তারপরে যতটুকু দেখেছি, মানুষ জমিতে আলু করতো, তারপর সরিষা করতো, মূলা করতো, কাঁচামরিচ করতো। সব কিছু দেখতে খুব ভালো লাগতো। গ্রামের মানুষ ধানের দিন আসলে ধান সিদ্ধ করতো রাতের পর রাত। আমাদের শহরমুখী হওয়া মানে আমাদের গ্রাম ভুলে যাওয়া না। আসলে আমার মতে যাদের বিশেষ প্রয়োজন নেই শহরে, তারা গ্রামে থেকে গ্রামটাকে উৎসবমুখর করে আগের মতন যদি করতে পারে, আমাদের দেশ সত্যি কৃষিপ্রধান দেশ হয়ে উঠবে। আমাদেরকে আগে গোড়া থেকে আসতে হবে। কেন আস্তে আস্তে আমরা আধুনিক হওয়া মানে এটা না, আমরা আমাদের শিকড়কে ভুলে যাব, আমরা খেতে পারবো না। এই আধুনিকতার আমাদের আসলেই প্রয়োজন নেই। আমাদের আগে বাসস্থানের ব্যবস্থা করতে হবে, খাদ্যের ব্যবস্থা করতে হবে। শহরে আমরা অনেক অট্টালিকা তৈরি করতেছি। আসলে আমরা এখানে একটা মুরুগকে যেমন, ফার্মের মুরুগকে যেমন একটা রুমের মধ্যে আবদ্ধ করে রাখে বড় করা হয়, এখন আমরা আমাদের সন্তানকে ওইভাবে করতেছি। আসলে এটা ঠিক না। আমরা বলি যে আগে মানে মানুষ অনেক দিন বাঁচত, মানে মানুষের ব্রেইন ভালো ছিল, কিন্তু আমরা একবারও ভাবি না এখন কেন আমাদের বাচ্চাদের এই প্রবলেমগুলো হচ্ছে। আমরা বাচ্চাদেরকে যদি গ্রামে নিয়ে খোলা মাঠে ছেড়ে দেই, আমরা যদি আগের মতন করি, যার যার জমিতে বিভিন্ন জিনিস নিজের মতো করে উৎপাদন করে এগুলো খাই, তারপরে সাথে সাথে এগুলো বিক্রি করি, তখন আমরা অন্য দেশ থেকেও আনতে হয় না, নিজের দেশের জিনিস দিয়ে নিজেরা চলতে পারি, আমরা ভালো খাবার খেতে পারি, আমরা পুকুরে মাছ চাষ করতে পারি, কোনো প্রকার রাসায়নিক জিনিস আমরা ব্যবহার না করে আমরা প্রাকৃতিকগতভাবেই আমরা অনেক কিছু করতে পারি, যেটা আমরা আজ থেকে 20 বছর আগে করতাম, 30 বছর আগে করতাম। তাহলে আমরা যদি, যারা আমাদের মাথার উপর বসে আমাদের দেশটাকে পরিচালনা করছেন, তাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা এখন ওই গোড়া থেকে আসেন। কিছুদিন আগে আমাদের একটা জিনিস খুবই খারাপ লাগলো, আমাদের
কিছুদিন পর পর বাজার হোক, অফিস হোক, সব কিছুতেই আমরা মানে কি বলবো, এই মানুষ গিয়ে দেখে, ম্যাজিস্ট্রেট গিয়ে দেখে যে বিভিন্ন দ্রব্যের মূল্যের দাম, তারপরে কি পলিথিন ব্যবহার করতেছে কিনা। ওই দিন আমি মানে রানীর বাজার ছিলাম, তখন এক ম্যাজিস্ট্রেট আসছে, অনেকগুলো পুলিশ আসছে, উনি এসে বলতেছে মানে জরিমানা করছে পলিথিন কেন। তাহলে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, তাহলে আমরা যদি খোলা তেল নেই, খোলা চিনি নেই, খোলা লবণ নেই, কী দিয়ে নিব? হ্যাঁ, উনি বললেন বিকল্প পথ তৈরি করতে। তাহলে ওনাকে আমি তখন প্রশ্ন করলাম, আপনারা যেহেতু এটা বন্ধ করতেছেন, এটা যেহেতু সত্যি পরিবেশের জন্য ক্ষতিকর, এটা আমাদের বন্ধ করা উচিত। হ্যাঁ, তাহলে এর বিকল্প ব্যবস্থাগুলো তো আপনারাই তৈরি করে দিতে হবে, নাহলে সাধারণ জনগণ কিভাবে করবে? তারপর সবচেয়ে বড় কথা হলো, উনি আরেকটা কথা বলল যে 1995 সালে পলিথিন বন্ধের একটা আইনি নোটিশ দেওয়া হয়েছিল। এখন 1924 সাল, সরি 1924 সাল না, 2024 সাল। তাহলে 1995 সালের পর থেকে যে কারখানাগুলো তৈরি হয়েছে 2024 সাল পর্যন্ত, এগুলো কিভাবে হয়েছে? হ্যাঁ, এগুলোতে যদি বড় বড় মাথাদের হাত না থাকতো, তাহলে কারখানা তৈরি হইতো না, মানুষ আর পলিথিনে ব্যবহার করতো না। আসলে ছোট ছোট দোকানদারদেরকে ধরে আপনারা জরিমানা করে কী লাভ হচ্ছে? আপনারা ওই কারখানা বন্ধ করে দেন, কিন্তু আপনারা তো তা করবেন না, কারণ বাস্তবতা এটাই। আপনারা টাকা খেয়ে খেয়ে আপনারা এখনও দুর্নীতির কবলে আছেন। যদি 1995 সাল থেকে 2024 সাল হিসাব করেন, তাহলে কত বছর? তাহলে বাংলাদেশে একটা কারখানাও থাকতো না। যদি আমরা সঠিকভাবে তা পরিচালনা করতে পারতাম, তাহলে আমাদের পরিবেশও দূষণ হতো না, পলিথিনের ব্যবহারও হতো না। তাহলে আগে কি আমরা এই ক্ষুদ্র ব্যবসায়ীদের ধরবো, নাকি আমাদের উচিত আমাদের সেই গোড়াটাকে উপরে ফেলে দেওয়া, তার বদলে আমাদের যে সোনালি আঁশ, এটার ব্যবহার যদি আমরা করতে পারি, তাহলে বাংলাদেশের একটা অর্থনৈতিক ফসল হচ্ছে সোনালি আঁশ। তাহলে তো ওই সোনালি আঁশের ব্যবহারটা হয়, আর মাঠে মাঠে সোনালি আঁশ, সৃজনালী যে সোনালি আঁশটা উৎপাদন হয় সেটাও হয়। এখন তো তা দেখাই যায় না, হাতে গোনা কয়েকটা গ্রামে মাত্র তা করে, তাও তার নিজস্ব প্রয়োজনে তা বিক্রি করে দেয়, কিছু কিছু তৈরি করে না। তাহলে দুষ্টা কার? আপনারা যে ম্যাজিস্ট্রেটরা এসে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে জরিমানাগুলো করেন যে তোমরা এগুলা কেন আনো, তাহলে আপনারা যেখান থেকে উৎপাদন করে, ওরা যদি উৎপাদন না করে, তাহলে ওরা কিভাবে আনবে? তাহলে আপনারা একবার ভেবে দেখেন যে আসলে আপনাদের কি করা দরকার। 1995 সালে যদি এটা রান হয়ে থাকে, 2024 সালে কেন আমাদের ঘরে ঘরে পলিথিন থাকবে? এই যে এই বছরগুলা গেল, তাহলে আপনারা কি করেছেন? তাহলে আপনাদেরকে আগে ধরা উচিত। নিশ্চয়ই আপনারা এগুলার যে কারখানাগুলো আছে এগুলোর অনুমতি দিয়েছেন, তাহলে জরিমানাটা কে দিবে? আসলে কি ক্ষুদ্র ব্যবসায়ীগুলো দিবে, না আপনারা দিবেন? যদি আপনারা ঠিক থাকতেন আপনাদের জায়গায়, তাহলে কারখানা তৈরি হইতো না। সেই কারখানায় সোনালি আঁশের আমাদের পাটের জিনিস তৈরি হতো, পরিবেশ বান্ধব জিনিস তৈরি হতো। এখন আপনারা এসে কয়দিন পর পর জরিমানা করতেছেন স্বল্প পরিমাণ, তারপরে শেষ কিছুদিন আসতেছেন না, 2-3 বছর পর আবার আসতেছেন। তারপর দ্রব্যের মূল্যের দাম, আমাদের কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও আমাদের আলু, চাল, ডাল, শাকসবজি, মানে যেগুলা নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এগুলো তো আমাদের প্রতিদিন, কাঁচামরিচ, এগুলোর দাম তো আমাদের বাড়ার কথা না। হ্যাঁ, এগুলো আমাদের অন্য দেশ থেকে আনার কথা না, আমরা আরও উল্টো অন্য দেশে পাঠাবো। তাহলে আমরা কীভাবে আমাদের দেশকে কৃষি প্রধান দেশ বলবো? এখন আমাদের বই থেকেও এগুলো উঠিয়ে ফেলেছিল। এখন জানি না সরকার আগামী বছর আমাদের যে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, আমার বিশ্বাস যে আমরা যখন পড়ালেখা করেছি, আমরা কৃষি শিক্ষা পড়েছি বা বিভিন্ন বইয়ে বিজ্ঞানে কীভাবে এগুলোর উৎপাদন করেছি, এগুলো আনবে কি না, আর এগুলো আনলেও কতটা আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন করবে। আমি সবার কাছে একটা অনুরোধ করব, আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে হলে আমাদের গোড়া থেকে যেই সমস্যাগুলো, এগুলো আগে উপরে ফেলেন, এগুলোর আগে আপনারা লিস্ট তৈরি করেন, তারপরে এগুলো আপনারা একবারে নিঃশেষ করে যান, যাতে এগুলোর যে আইন সে 1995 সাল হোক, 96 সাল হোক, 33 সাল হোক হয়েছিল,
হ্যাঁ, এখন পর্যন্ত যে হয়েছে, এখন যদি আমরা জনগণ এগুলো নিয়ে কথা বলতে যাই, তাহলে আপনাদেরকে আগে ধরবো। অবশ্যই এগুলো আপনাদেরকে আগে ধরা উচিত। ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে না ধরে, জনগণকে না ধরে, যদি গোড়ায় গাছের গোড়াই না থাকে, গাছের আগা কিভাবে হবে? তাহলে গাছের আগা তো হইল ক্ষুদ্র ব্যবসায়ীগুলা। আপনার ক্ষুদ্র ব্যবসায়ীগুলা আর আমরা যে জনগণ ভুক্তভোগী, তাদেরকে নির্যাতন না করে দয়া করে আপনারা গোড়া থেকে শুরু করেন। যা হওয়ার হয়ে গেছে। সত্যি যদি আমরা প্রয়োজনে সাফার যেহেতু করেছি, আমরা আরও কয়েক বছর করব, তারপরে আপনারা একটা নির্দিষ্ট এই নিয়ম শৃঙ্খলার ভিতরে আমাদের দেশটাকে আনেন। আসলে আমরা এখন বলি আগের যুগে ভালো ছিল। সত্যি আগের যুগ ভালো ছিল। মাঠে মাঠে ফসল ছিল, মানুষ দৌড়াইতো, খেলতো। আমাদের এত বড় বড় অট্টালিকার প্রয়োজন নাই যদি আমরা আমাদের কৃষি প্রধান দেশটাকে সত্যি কৃষি প্রধান করে গড়ে তুলি। মানুষ শ্বাস নিতে পারে না শহরে থেকে। আমাদের যেহেতু আমাদের প্রত্যেকটা শহর আমাদেরকে বাংলাদেশের ক্যাপিটাল ঢাকা, তাহলে আমাদের সেই ঢাকাতে কেন অতিরিক্ত মানুষ থাকবে? আপনারা তাদেরকে গ্রামে এমন কিছু করেন, গ্রামে নদী আছে, নদীর পাশে কারখানা ভালো হয়, নদীর পাশে আপনারা ওইগুলো আর দেওয়ার ব্যবস্থা করেন, ওইখানে কারেন্টের গ্যাসের লাইনের ব্যবস্থা করেন। তাহলে দেখবেন কর্মসংস্থানগুলো আপনারা ঢাকা, চট্টগ্রাম বা বড় বড় শহরে না রেখে ওইসব এলাকাতে পাঠান। তখন জনগণও ওই দিকে যাবে, ওই দিকের স্কুল কলেজগুলো আস্তে আস্তে ডেভেলপ হবে। তখন আমাদের দেশটা আবার আগের মতন হবে। কিন্তু আমরা তা না করে কি করতেছি? আমরা সেই শহরমুখী, হ্যাঁ, গ্রাম মানে কি, গ্রাম শহর সব জায়গাতে আমরা মানুষ থাকি। তাহলে আমরা মানুষই শহর তৈরি করি, মানুষই গ্রামই তৈরি করি। আমরা যদি গ্রামে কিছু কিছু কারখানা, অফিস আদালত দেই, তারপরে ওইখানে ভালো ভালো দোকানপাট, তারপরে শিল্প বাণিজ্য কারখানা স্থাপন করি, বড় বড় মার্কেট তৈরি করি, তাহলে ওইখানেও আমরা ভালো স্কুল তৈরি করি, কলেজ তৈরি করি। আমরা একটা জায়গায় সীমাবদ্ধ না রেখে, ঢাকা, চট্টগ্রাম এগুলোতে সীমাবদ্ধ না রেখে আমরা যদি এগুলো ছড়িয়ে ছিটিয়ে দিই, তখন আমাদের যেইটাকে আমরা গ্রাম বলি, হ্যাঁ, সেটাও আস্তে আস্তে ডেভেলপ হবে। যেমন আমাদের ঢাকা শহর, কুমিল্লা শহর, চট্টগ্রাম, রাজশাহী, যেটাকেই বলেন না কেন, এগুলো তো আগে ছোটো ছোটো বিল্ডিং ছিল। আমরাও দেখেছি, আমাদের বয়স এখন হয় 33-34 চলে। হ্যাঁ, তাহলে 30 বছর আগে, হ্যাঁ, আমরা বুঝতাম না। যদি আমরা 20 বছর আগের কথাও ধরি, তখনও দেখেছি যে এগুলোতে ছোটো ছোটো বিল্ডিং ছিল। তাহলে এগুলো কে, বড় বড় বিল্ডিং কে করেছে? আমরা করেছি। তাহলে আমরা কেন আমাদের গ্রামটাকে আমরা এইভাবে আস্তে আস্তে করে, হ্যাঁ, ডেভেলপ করতে পারবো না? আসল সমস্যা হলো এটাই। আমরা মানে যেখানে যেটা আছে এটার উপরেই আরেকটা জিনিস তৈরি করতে যাই। আসলে আমরা এইটা ভাবি না যে এখানে তো একটা জিনিস আছেই, ঢাকাতে, চট্টগ্রামে, কুমিল্লাতে, রাজশাহীতে, বা ধরেন আমাদের বিভাগগুলোতে। তাহলে আমরা গ্রামমুখী করি কেন? গ্রামে কি আমরা কারেন্ট দিলে পারি না? আমরা গ্রামে কি যদি আমরা গ্রামে একটা জনবলের ব্যবস্থা করি, হ্যাঁ, আমরা চাকরি যদি যেমন বিভিন্ন চাকরির ব্যবস্থা, বিভিন্ন অফিস আদালত, সরকারি হোক বেসরকারি হোক, এটা গ্রামমুখী করি, এখানে সব ব্যবস্থা করি, ওইখানে অবশ্যই যাবে। ওইখানে যখন একটা পুরুষ হোক মহিলা হোক যাবে, অবশ্যই তার ফ্যামিলিকে নিয়ে যাবে। আর ওইখানে যদি সে একটা ভালো স্কুল পায়, তারপরে সে একটা ভালো মার্কেট পায়, তারপরে সে একটা ভালো শপিং মল পায়, তাহলে অবশ্যই সে এখানে থাকবে। আর সে ওইখানে থেকেই চিন্তা করবে, সে যদি এখানে একটা বাড়ি করে এটাকে 3তলা, 4তলা, 5তলা করার, তখন আমাদের গ্রামও হয়ে যাবে শহর। শহরেই বলতে কি বোঝায় না আপনারা? আমি বুঝি না। আমার মতে শহরে তো আগে গ্রামের মতোই ছিল, ছোট ছোট ঘর ছিল, ডুবা ছিল, ছোট ছোট পুকুর ছিল। সেটাকে পুকুর বলেও চলে না, ডুবা চলে। মানুষ জীবনের প্রয়োজনে, নিজের প্রয়োজনে ডুবাকে পুকুর বানায়, পুকুরকে জায়গা বানায়, আবার জায়গা কেটে পুকুর বানায়, আবার পুকুরকে আরও ছোটো করে ডুবা বা খাল বানায়। হ্যাঁ, তাহলে আপনারা গোড়া থেকে চিন্তা করেন যে কিভাবে করলে কোনটা হবে। আসলে শহর যেটাকে বলেন সেটাকে গ্রামের মতোই ছিল। এখন মানুষ এটাকে তাদের
থাকতে থাকতে তাদের প্রয়োজনের উপযোগী করে তুলেছে। তার জন্য এখানে বড় বড় অট্টালিকা হচ্ছে। আপনারা যদি গ্রামের দিকে তাকান, এই সুযোগ সুবিধাগুলো দেন, প্রথমে ওইখানে কিছু কলকারখানা, অফিস আদালত দেন, মানুষ ওইদিকে যাবে, ও কারেন্ট দেন, পর্যাপ্ত পরিমাণ সব কিছুর ব্যবস্থা করেন, তাহলে ঢাকা থেকে মানুষের চাপ কমবে। এই যে কিছুদিন পর পর ঢাকাতে এই অকারেন্সগুলো হচ্ছে, মানুষের মার্কেট ভেঙে যাচ্ছে, ঘরবাড়ি ভেঙে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, জন্ম মৃত্যু সব আল্লাহর হাতে। তারপরও তো আল্লাহ বলেছি কি, তোমরা নিজেরা নিজেদের ভাগ্য তৈরি করো, আমি সব দিয়ে রেখেছি। তাহলে এটা কোন ধরনের ভাগ্য হলো? আমরা একটার উপর একটা জিনিস তৈরি করব, মানুষের উপর মানুষের চাপ বাড়াবো, অথচ আমাদের গ্রামে, আমাদের চট্টগ্রাম এলাকাতে পাহাড়ের দিকে গেলে আমরা অনেক দেখি, অনেক জায়গা খালি, কি প্রাকৃতিক পরিবেশ। আমাদের গ্রামগুলো প্রাকৃতিক পরিবেশ। এখন মানুষ জমি করার মানুষ পায় না, সবাই নাকি শহরমুখী হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আপনারা গোড়া থেকে এগুলো দেখেন যে কখন থেকে কি কারণে আমাদের এই প্রবলেমগুলো তৈরি হয়েছে, তাহলে আপনারা এর সমাধান পাবেন। সমস্যা যেহেতু আসে, অবশ্যই তার সমাধান আছে। আপনারা সেইগুলোর লিস্ট তৈরি করে আপনারা যেখানে মানুষ বেশি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, আমাদের যে বিভাগ শহরগুলা, ওইগুলা আপনারা নিয়ন্ত্রণে আনেন, আপনারা গ্রামটাকে শহর করে তোলেন, তাহলে দেখবেন আমাদের বাংলাদেশ সবুজ শ্যামল, সত্যি সবুজ শ্যামল হয়ে উঠবে। প্রকৃতির মাঝে আমরা সর্বশ্রেষ্ঠ হব, নাহলে আমরা কখনোই সর্বশ্রেষ্ঠ হতে পারবো না। আর দুর্নীতিও যাবে না। আমরা যেই মাটিতে মিশে যাব, সেই মাটিকে আজকে আমরা সম্মান করতে ভুলে গেছি। আমরা মাটির থেকে আমরা ইটকে বেশি সম্মান দেই, প্রাধান্য দেই। আমরা যদি এইটা ভাবি যে আমরা সেই মাটিতেই যেতে হবে, ওদের মাটিটাকে সম্মান করি, তাহলে আমরা অবশ্যই আমরা শহর, যেমন এই ছোটো ছোটো শহরগুলোকে, ডুবাগুলাকে, পুকুরগুলাকে পুড়িয়ে এই ভরাট করে যে যখন আমরা অট্টালিকা তৈরি করতে পেরেছি, আমরা গ্রামগুলোকেও এভাবে সুন্দর করে, গ্রাম তো আরও সুন্দর। হ্যাঁ, এখানে অনেক মাটি আছে, পর্যাপ্ত পানির ব্যবস্থা থাকে, এখানে আপনারা কারেন্টের ব্যবস্থা করেন, গ্যাসের ব্যবস্থা করেন, মানুষের জন্য ভালো স্কুল কলেজ আছে। যখন ওইখানে অনেক স্টুডেন্ট যাবে, অটোমেটিকলি এগুলো পরিবর্তন হয়ে যাবে। প্রশিক্ষণের ব্যবস্থা করেন। আসলে আমি সর্বশেষ আর কথা বাড়াবো না, আমারও এই ওয়েদার চেঞ্জের কারণে গলার অবস্থা ভালো না। আসলে অনেকগুলো কথা বলবো বলে বলা হচ্ছিল না, তাই আজকে কেন জানি খুব বলতে ইচ্ছে করলো। আমি আমাদের যারা এখন আমাদের মাথার উপরে বসে আমাদের দেশ পরিচালনা করতেছেন, তাদেরকে আমি বিনীত অনুরোধ করব, আপনারা সব কিছু একটা নিয়মে নিয়ে আসেন, আমাদের কৃষি প্রধান দেশটাকে ওইভাবেই গড়ে তোলেন। আমাদের অর্থনৈতিক সম্পদগুলোকে আপনারা নষ্ট হতে দিয়েন না। আপনারা প্রয়োজনে 1-2 বছর সময় নেন, নিয়ে হলেও এগুলাকে একটা নিয়মে আনেন। আর আমাদের গ্রামে অনেক জায়গা, আমরা যেটাকে গ্রাম বলে থাকি, অনেক জায়গা, ওইখানে আপনারা কিছু শিল্প প্রতিষ্ঠান স্থাপন করেন, তখন দেখবেন আপনাদের ঢাকা, যেটাকে আমরা আমাদের রাজধানী, আমাদের সব কিছুর মাথা বলে থাকি, ওইখান থেকে আমাদের মানুষের চাপ কমান, তাহলে দেখবেন আমাদের পরিবেশ দূষণও কমবে, সব কিছু কমবে। আর সত্যি যদি আমি পলিথিনের ব্যাপারটা বলবো, আমার দিন খুব খারাপ লেগেছে। এই ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে জরিমানাগুলো নিয়েছেন। 1995 সালে যদি পলিথিন বন্ধের সত্যিই কোনো নোটিশ হয়ে থাকে, তাহলে আপনারা ওই কারখানাগুলো বন্ধ করেন, তাহলে আপনারা নিজের আত্মসমর্পণ করেন যে এর জন্য আপনারা নিজেরাই দায়ী। কারণ কলকারখানাগুলো এমনিতে তৈরি হয় নাই। যদি আমাদের বড় বড় মাথাগুলা ওদেরকে কলকারখানা স্থাপন করার জন্য সাহায্য না করত, তাহলে দুষ্টা কার? ক্ষুদ্র ব্যবসায়ীরা এনে ব্যবহার করে তাদের, নাকি যারা উৎপাদন করে তাদের? যে কোনো জিনিস উৎপাদন করলে
তাহলে ক্ষুদ্র ব্যবসায়ীরা আনবেই, কারণ তারা অল্প পরিমাণ পুঁজি বিনিয়োগ করে তারা তাদের ব্যবসাটা চালায়। আর তারা আমাদের জনগণের মাঝে এই জিনিসগুলা স্বল্প দামে চেষ্টা করে দেওয়ার জন্য। কিন্তু আপনারা যারা আমাদের মাথার উপর বসে ছুরি ঘোরাচ্ছেন, সত্যি কথা বলছে, তাদের জন্য পারতেছে না। সিন্ডিকেট যদি সত্যি বাংলাদেশে থেকে থাকে, তাহলে সিন্ডিকেটগুলো কে করতেছে আগে এটা বিবেচনা করেন। নিজেদের ব্যাংকে টাকা রেখে রেখে আপনারা মরে যাবেন, ওই টাকাগুলো কি করবেন? তার চেয়ে ভালো এই সিন্ডিকেটগুলো বন্ধ করে আমাদের জনগণকে একটু স্বস্তিতে বাঁচতে দেন। আর দয়া করে আমি বিনীত অনুরোধ করব, আপনারা গোড়া থেকে সব কিছু লিস্টি করে কোনটাকে ডেভেলপ করা দরকার, কোন জিনিসটাকে কোথা থেকে স্থানান্তর করা দরকার করলে ভালো হবে, দয়া করে এটা করেন। বাংলাদেশ যতটুকু পিছিয়েছে, আর পিছিয়ে দিয়েন না। আমরা জনগণ অনেক পরিশ্রমী, যদি আমাদেরকে সেই সুযোগ দেওয়া হয়। আমরা জনগণ অনেক মেধাবী, যদি আমাদেরকে সেই মেধা কাজে লাগাতে দেওয়া হয়। যদি আপনারা একজন দুইজন নিজেরা নিজেদেরকে বড় মনে করে নিজেদের জায়গায় বসে ছড়ি ঘুরাতে থাকেন, তাহলে অনেক মেধাবীরা তার থেকে বঞ্চিত হয়। অনেক জ্ঞানীরা তাদের মত প্রকাশ করতে পারে না, তাদেরকে তা করার সুযোগ দেন। আর সর্বোপরি আমি বলবো একটা কথাই, আপনারা আগে সব কিছু লিস্টি করেন। লিস্টি করার পরে কোনটা কিভাবে করতে হবে আপনারা সেইভাবে আগান, তাহলে দেখবেন আমাদের দেশ আবার সত্যি অর্থনৈতিক, কৃষি সব কিছুতে উন্নয়ন করতেছে। আসলে আমরা নিজেরাই এদের জন্য দায়ী। আমরা কেন এই আমাদের উপর মাথা ঘুরাবে আর তাদেরকে আমরা সেটা করতে দিব? আসলে যারা মাথা ঘুরাচ্ছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা এত টাকা দিয়ে কি করবেন? টাকা জায়গা শুধু হাত বিনিময় হয়, কেউ এগুলাকে নিয়ে কবরে যেতে পারে না। প্লিজ দয়া করে আপনারা এগুলো বন্ধ করেন। আপনারা এখন যেহেতু আমাদের দেশ, যদি আপনারা মনে করেই থাকেন আমরা আবার আমাদের দেশকে পুনরায় স্বাধীন করেছি, তাহলে এটা দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য যা করার দরকার তাই করেন। সিন্ডিকেট, দুর্নীতি এগুলো দয়া করে বন্ধ করেন। আমরা বেঁচে থাকতে চাই, আর যতদিন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখবে আমরা সুন্দরভাবে যাতে আমরা আমাদের মৌলিক চাহিদাগুলো মিটিয়ে মরতে পারি, সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। আর সেইভাবেই জনগণের কথা চিন্তা করে আপনারা আপনাদের সব কিছু ওইভাবেই তৈরি করবেন। সবার কাছে একটাই অনুরোধ, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমার বিনীত অনুরোধ, আমাদের এখন যারা উপদেশ মণ্ডলীরা আছে, আপনি দয়া করে তাদেরকে ওইভাবেই নির্দেশনা দিবেন যে যদি সত্যিই আমাদের আইনগুলা, যে আইনগুলো আমাদের পরিবেশের জন্য খারাপ, ওই আইনগুলো যদি আগে থেকে পাশ হয়ে থাকে, তাহলে ওই জিনিসগুলা এখনই বন্ধ করেন। কালকের জন্য বসে থাকবেন না। প্লিজ দয়া করে আজকেতেই বন্ধ করেন, তাহলেই দেখবেন সব কিছু কত সুন্দর অটোমেটিকলি হয়ে যাচ্ছে। আমরা 2টা বছর পরিশ্রম করলে, 2টা বছর যদি আমরা সিন্ডিকেট দুর্নীতি মুক্ত থেকে আমরা আমাদের দেশটাকে সুন্দরভাবে গড়তে পারি, তাহলে আর আমাদের দেশে সিন্ডিকেটও আসবে না, দুর্নীতিও আসবে না। আমরা নিজেদেরকে মানুষ হিসাবে পরিচয় দিতে পারবো, সুশিক্ষায় নিজেদেরকে শিক্ষিত করতে পারবো। সবাই ভালো থাকবেন। আর আমি কাউকে কোনো প্রকার ছোট করে কিছু বলতে চাই না, যদিও আমার কথায় কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। আর আমার আরও অনেক কথা আছে আমাদের প্রতিদিনের জীবনযাত্রা সম্পর্কে, আমি অবশ্যই অন্য দিন আবার আপনাদের মাঝে এগুলা তুলে ধরবো। দয়া করে, আমি ছোট্ট একটা মানুষ, আসলে আমি যতটুকু আমার মেধা দিয়ে আমি জানি, চারপাশের অবস্থা দিয়ে আমি বুঝেছি, আমি ততটুকুই বলার চেষ্টা করেছি। হয়তো বা আমার কথাগুলো ভুলও হতে পারে। ভুল হলে আপনারা আপনাদের মতন করে এইগুলো ভুলগুলো শুধরিয়ে আপনারা কাজ করেন, তাহলেই দেখবেন আমরা জনগণরাও ভালো থাকব। আর আমাদের উপদেষ্টা মণ্ডলীরা দয়া করে আপনারা আর ওই সিন্ডিকেট আর ওই দুর্নীতিবাজদের পর্যায়ে নিজেদেরকে নিয়েন না।
আমার একটা অনুরোধ, প্লিজ দেশ যদি আবার নতুন করে স্বাধীন হয়ে থাকে এটাকে সুন্দরভাবে গুছান। জনগণ সাফার করতেছে, ওরা আরও 1-2 বছর করতে পারবে। আমাদের 3 বেলা জায়গায় আমরা 1 বেলায় খেয়ে বাঁচতে পারবো, কিন্তু আমরা চাই আমাদের দেশটা সুন্দর করে গড়ে উঠুক। আমরা সত্যিই যেন আমরা আমাদের সেই কৃষি প্রধান অর্থনৈতিক দেশ হিসাবে দেশটাকে আবার দেখতে পারি। গ্রাম শহর সব কিছু মিলেই আমরা একাকার হয়ে যেতে পারি। আসলে সব জায়গার মানুষ যেন সমানভাবে তাদের শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, খাদ্য সব কিছু পেয়ে থাকে। আপনারাও পরিচালক মণ্ডলীরা এটা বিবেচনা করে দেখবেন। আর আপনারা দয়া করে, হ্যাঁ আপনারা অনেক ভালো জানেন দেখি হয়তো পরিচালক মণ্ডলী হয়েছেন, কিন্তু আপনারা জনগণের কাছ থেকে অবশ্যই তাদের মতামত নিয়ে একটু বিবেচনা করে আপনাদের যেই মানে যেভাবে পরিচালনা করতে চাচ্ছেন তাদের এগুলোর সাথে কিছুটা প্রয়োজন হইলে অ্যাড করবেন। তাহলে আমার মনে হয় কি জিনিসগুলো আরও ভালো হবে, সুন্দর হবে। আমরা দেশকে অনেক কষ্ট করে ছাত্ররা আমরা রাজপথে নেমেছি, আমরা অনেক কষ্ট করেছি দেশকে আবার সুন্দর করে বাঁচার জন্য। পুনরায় দেশকে স্বাধীন করেছি। এই দেশে আর কোনো প্রকার অস্বাধীনতা দয়া করে আপনারা আনেন না। সবাই এই চিরচারিত একটা কথা যে আসবে সে আবার এগুলোই করবে। আমার বিশ্বাস যে আপনারা এই প্রথাটা, এই কথাটাকে আপনারা মিথ্যা প্রমাণ করে আমাদের দেশটাকে আবার সবার সামনে পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবেন। যে দল আসুক না কেন বা যারা মাথার উপরে জনগণের উপরের মাথার উপরে থেকে দেশ পরিচালনা করুক না কেন, সবাই সিন্ডিকেট করে না, সবাই দুর্নীতি করে না। আসলে আমাদেরকে একদিন মরতে হবে, মাটির নিচেই যেতে হবে। কী হবে আমাদের তুষকের নিচে টাকা রেখে, কী হবে আমাদের ব্যাংকের নিচে টাকা রেখে? অনেকে না খেয়ে পড়ে থাকে, অনেকে এই শীতের মধ্যে একটা কম্বল পায় না। আপনারা কম্বল দেন, পাতলা কম্বল দেন, আসলে এগুলো না দিয়ে একটা ভারী কম্বল দেন। তাহলে দেখবেন ওদের মন থেকেও ভালোবাসা আসতেছে আর সবাই ভালো থাকতেছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর দয়া করে আমাদের পরিচালক মণ্ডলীরা কথাগুলো একটু বিবেচনা নেবেন। শুধু আমার না, প্রত্যেকটা জনগণের কথা, সাধারণ মানুষের কথা বিবেচনায় নেবেন। নিয়ে আপনারা অবশ্যই সেই মতে আমাদেরকে পরিচালনা করবেন। আর যদি আমাদের দেশে এই 1995, 96, 97, 98, 33, 34 বা 48 যেই সময় যেই আইন হয়ে থাকে, তারপরে যদি ওই রকম কোনো শিল্প কারখানা তৈরি হয়ে থাকে যেগুলো আমাদের জন্য ক্ষতিকর, এখনও তা বন্ধ হয় নাই, আপনারা এখনই তা বন্ধ করেন। দয়া করে যারা ক্ষুদ্র ব্যবসায়ী, যারা ছোট্ট ব্যবসায়ী, তাদেরকে আপনারা মারবেন না। কারণ গাছের গোড়া যদি না থাকে তাহলে গাছ ফল দিবে না। আর গাছে ফল ধরলে অবশ্যই আমরা জনগণ সেই ফল আমরা খাবই, এটাই স্বাভাবিক। তাহলে আমরা যদি গাছের গোড়াটাকেই আমরা আগে থেকেই, যেই গাছটা হয়েছে পচা গাছ, এই গাছটার ফলটা খেলে আমাদের ক্ষতি হবে। এই গাছের গোড়াটা যদি আমরা যে আজকেই এই গাছটা বন্ধ করা, গোড়াটাকে ফেলে দেওয়া উচিত, তাহলে আজকেই ফেলে দেন। বিগত বছর যা হয়ে গেছে, এখনই সব বন্ধ করে দেন। তাহলে আর ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে, আমাদের জনগণকে কোনো প্রকার আর কষ্টের সম্মুখীন হতে হবে না। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবাই সুন্দরভাবে তাদের জীবনযাত্রাকে এগিয়ে নিয়ে যাবেন, এই প্রত্যাশায় শেষ করলাম। আমি জিন্নাত রানা সুইটি, আপনাদের মিষ্টি পরিসৃষ্টি।